নমস্কার, রাত 10:30টার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। শুরুতে হেডলাইন্স। মোদির কারখানায় মিথ্যেবাদী তৈরি হয়, পাট দেওয়া হয় তোলাবাজির বলেন তৃণমূল নেত্রী। বিনামূল্যে ফের রান্নার গ্যাসের দাবি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক মমতার। সুন্দরবনকে আলাদা জেলার প্রতিশ্রুতি অমিত শাহর, উন্নয়নের জন্য আলাদা কমিটি তৈরি হবে এইমস। ভোট প্রচারে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সরব আমফান দুর্নীতি নিয়েও। তালিকায় নেই মিঠুন। কাশীপুর বেলগাছিয়ায় সোমেন ঘনিষ্ঠ প্রার্থী বিজেপির। ভোট প্রচারে 25শে মার্চ রাজ্যে মহাগুরু। পাহাড়ে প্রথম প্রার্থী পদ্মের। গুরুংয়ের সঙ্গে জোটে জিএনএলএফ। দাম না পেয়ে আলু চাষে আত্মঘাতী পশ্চিম মেদিনীপুরে। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ। ভোটের কৃষক মৃত্যু নিয়ে সরগরম রাজ্য। সংসদে ঢুকে ফসল বিক্রির হুমকি। রাকেশ টিকাইতে 45 বছরের বেশি বয়সীকে টিকা 1 এপ্রিল থেকে বিনামূল্যে মিলবে সরকারি হাসপাতালে। ঘোষণা কেন্দ্রের। দলে লাগাম টানার সম্ভাবনা। জেলা স্তরে ফের লকডাউনের ইঙ্গিত স্বাস্থ্য মন্ত্রকের। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারখানায় মিথ্যেবাদী তৈরি হয়, তোলাবাজির পাঠ শেখানো হয় সেখানে। পুরুলিয়ায় বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেন বিনামূল্যে রান্নার গ্যাস দিতে হবে কেন্দ্রকে। মোদির কারখানা মিথ্যেবাদী জন্ম দেয়, পুরুলিয়ায় বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেন বাংলায় এসে শুধু মিথ্যে কথা বললেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, বিজেপি নেতারা তোলাবাজি করছেন, অথচ বাংলায় এসে গলা বাজিয়ে মিথ্যে কথা বলছেন। এই মিথ্যের জবাব দিতে হবে। বিনা পয়সায় চাল পাবো আর 900 টাকার গ্যাসে ফোটাবো? কেরোসিন পাওয়া যাচ্ছে না, কেরোসিনও দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। এই একটা অপদার্থের দল। মনে রাখবেন, ব্যাংকে আপনি টাকা রাখছেন, ব্যাংক বন্ধ করে দিচ্ছে। যে কোনো দিন বলবে ব্যাংক বন্ধ, তোমার টাকা নেই, বাড়ি যাও। ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, কোল ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, এমটিএনএল বিক্রি করে দিচ্ছে, এইচপিসিএল বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে, সব কারখানা বন্ধ করে দিচ্ছে। শুধু একটাই কারখানা চালু থাকবে, নরেন্দ্র মোদীর মিথ্যে কথা বলার কারখানা, আর নরেন্দ্র মোদীদের বিজেপি পার্টির জোট চুরি করে খাওয়ার কারখানা। তৃণমূল নেত্রী বলেন উত্তরপ্রদেশ থেকে দুষ্কৃতীদের আনা হচ্ছে, তারা ভোট লুট করতে পারে, সতর্ক থাকতে হবে দলীয় কর্মীদের। কোনো বহিরাগত এসে যেন ছাপ্পা ভোট দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন মেদিনীপুরের গাদ্দারদের কাছে বশ্যতা স্বীকার করা যাবে না, বিজেপি টাকা দিয়ে ভোট করার পরিকল্পনা করছে। আকাশ বার্তা। সুন্দরবনকে আলাদা জেলা করার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ গোসাবায় সভা করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেও এতদিনেও এলাকার মানুষের দুর্দশা ঘটেনি। সুন্দরবনে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হবে। এ রাজ্যে বিজেপি ক্ষমতা এলে সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করা হবে। এবার জিতলে 1 বছরের মধ্যে সুন্দরবনকে পৃথক জেলা ঘোষণা করার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। গোসাবায় দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিয়ে অমিত বলেন 2015, 16 এবং 19-এ দিদি বলেছিলেন সুন্দরবনকে জেলা ঘোষণা করবেন, কিন্তু আজ পর্যন্ত তা হয়নি। অমিত শাহ বলেন শুধু বিজেপির মুখ্যমন্ত্রী নিয়ে আসুন, প্রতিশ্রুতি পূরণ করতে 1 বছরের বেশি সময় লাগবে না। सुंदरबन को बहुत अन्याय किया है। मैंने अभी घोषणा पत्र घोषित किया, उसमें लिखा है कि हम सुंदरवन डेवलपमेंट बोर्ड की स्थापना कर सुंदरवन को बंगाल में सबसे विकसित क्षेत्र बनाने के लिए। একই সঙ্গে তিনি বলেন বিজেপি বাংলায় ক্ষমতা এলে সুন্দরবনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের শাখা গড়ে তোলা হবে। এছাড়া রাজ্যে বিজেপির সরকার এলে মাথাপিছু 3 লক্ষ টাকা করে বীমা পাবেন মৎস্যজীবীরা। ব্যবস্থা নেওয়া হবে বাঘ সংরক্ষণেরও। এরপরই তিনি হুঙ্কার দিয়ে বলেন সরকারি টাকা যারা খেয়েছেন তাদের সবাইকে জেলে পোড়া হবে। मोदी जी ने भेजा हुआ पाई पाई का पैसा जिन्होंने चोरी किया है, एक एसआईटी बनाकर उनको जेल की सलाखों के पीछे डालने का काम ये भारतीय जनता पार्टी की। এছাড়া রাস্তা, ব্রিজ, পানীয় জলের মতো পরিকাঠামো উন্নয়নের কথাও বলেছেন অমিত শাহ। গোসাবার পর স্বরাষ্ট্রমন্ত্রী উড়ে যান পশ্চিম মেদিনীপুরে। কেরানীতলা মোড় থেকে গোলকুয়া চর পর্যন্ত রোড শো করেন তিনি। আকাশ বার্তা। জোট সঙ্গীদের ছাড়াই এই প্রথম পাহাড়ে প্রার্থী দিল বিজেপি। 3 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল করেছেন মোদী, অমিত শাহরা। পাহাড়ে এই প্রথম এককভাবে প্রার্থী দিল বিজেপি। কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াংয়ে বিজেপি এই প্রথম জোট সঙ্গী ছাড়াই প্রার্থী ঘোষণা করল। দলের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে
দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার উপর ভর করেই পাহাড়ের 3 আসন তারা দখল করবে। তবে পরিস্থিতি এবার পাল্টেছে পাহাড়ে। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং এর সঙ্গে জোট তৈরি করে এতদিন নির্বাচনে লড়াই করেছে বিজেপি। গুরুং জানিয়েছেন বিজেপিকে তারা সাংসদ দিলেও কোনো উন্নয়ন হয়নি পাহাড়ে। আজ তিনি জানিয়েছেন পাহাড়ের 3 আসনে প্রার্থী নিয়ে জিএনএলএফ এর সঙ্গে আলোচনা হবে। বিমল গুরুং এর মোর্চা এবার জিএনএলএফ এর সঙ্গে জোট করে লড়াই করবে পাহাড়ে। ইতিমধ্যেই বিনয় তামাং 3 আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাহাড়ে এবার চতুর্মুখী লড়াই হচ্ছে। 2017 में जाति बेच कर इतना पहाड़ को खत्म किया है, उसका मूल मंत्र क्या है? अभी हम लोग विस्थापित हो। আলিপুরদুয়ারে প্রার্থী বদল করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর একসময়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়িকে আলিপুরদুয়ার থেকে সরিয়ে প্রার্থী করা হয়েছে বালুরঘাটে। তাকেই এবার অর্থমন্ত্রী হিসেবে তুলে ধরতে চাইছেন বিজেপি নেতারা। বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা হয়েছে বাগদায়। চৌরঙ্গি কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি। শিক্ষামিত্র প্রশ্ন তোলায় তার বদলে প্রার্থী করা হয়েছে দেবব্রত মাঝিকে। বালাকোটে এয়ার স্ট্রাইকের নেপথ্যে ছিলেন তিনি। সেই সেনাকর্তা সুব্রত সাহাকে রাসবিহারী কেন্দ্রে প্রার্থী করল বিজেপি। আকাশবার্তা। বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই মিঠুন চক্রবর্তীর। যে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে তাকে প্রার্থী করা হবে বলে শোনা যাচ্ছিল, সেখানে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্র ঘনিষ্ঠকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির প্রার্থী হচ্ছেন না মিঠুন চক্রবর্তী, তবে তাকে জোরদার ভোট প্রচারে নামাচ্ছেন বিজেপির সর্বভারতীয় নেতারা। কদিন আগেই শোনা যাচ্ছিল মিঠুন চক্রবর্তীকে কাশীপুর বেলগাছিয়া প্রার্থী করা হবে। তিনি বোনের বাড়ির ঠিকানায় বাংলায় ভোটার হচ্ছেন। এর আগে তৃণমূলের আসনেও তিনি বাংলার ভোটার ছিলেন। আজ ফের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, সেখানে তার নাম নেই। কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি প্রার্থী করেছে শিবাজী সিংহ রায়কে। একসময় এই শিবাজী সিংহ রায় ছিলেন কংগ্রেস নেতা সোমেন মিত্রের ঘনিষ্ঠ। তবে এখনো যে মিঠুনের সম্ভাবনা নেই তা বলা যাবে না। বহু আসনে বিজেপি নতুন করে প্রার্থী বদল করছে। এ রাজ্যে প্রথম ভোট প্রচারে 25শে মার্চ আসবেন অভিনেতা ও প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরে সভা করবেন তিনি। তৃণমূলের তারকা প্রার্থীদের মোকাবিলা করতেই তাকে আসরে নামানো হচ্ছে। 30শে মার্চ তিনি জনসভা করবেন নন্দীগ্রামে। 1 এপ্রিল ভোট রয়েছে নন্দীগ্রামে। 30শে মার্চ অমিত শাহ র্যালি করবেন সেখানে। সেই র্যালিতে থাকবেন মিঠুন চক্রবর্তী। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়েরও র্যালি রয়েছে নন্দীগ্রামেই। আকাশবার্তা। তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দেওয়ায় 2 ছেলে ও বৌমাকে বাড়ি থেকে বের করে দিলেন বাবা। ত্যায্যপুত্র করা হয়েছে তাদের। হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূল নেতা বলেছেন, ছেলেদের নিষেধ করলেও তারা শোনেনি কথা। 2 ছেলে আব্বাস সিদ্দিকীর দলে যোগ দেওয়ায় তেজ্যপুত্র করলেন বাবা। হাওড়ার জগৎবল্লভপুরের হেভিওয়েট তৃণমূল নেতা নওসাদ মিদ্দে। 2 ছেলে আর বৌমা এবার তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছেন। এরপরই তিনি প্রথমে ছেলে বৌমাদের ঘরে আটকে রাখেন বলে অভিযোগ, কিন্তু তাতেও কাজ না হওয়ায় 2 ছেলে বৌমাকে বাড়ি থেকে বের করে দেন তিনি। শুরু হয় অশান্তি। দিদি করতে যাচ্ছিল বলে আমি মানা করেছি, আমি টিএমসির নেতৃত্ব দিই। তো আমার ছেলে যদি আব্বাস সিদ্দিকি করে, আমাকে লোক কি ভালো বলবে না চিচি বলবে? তার কারণে তারা বলছে আমি আব্বাস সিদ্দিকি করবো। আমি আব্বাস সিদ্দিকি যদি করো, ঘরে তালা মেরে চাবি মেরে দিয়ে চলে যাও বলে, আমরা চলেই যাব। সকালবেলা উঠে চলে গেছে, যে যার বউ নিয়ে চলে গেছে। হাওড়ার তৃণমূল নেতা নওসাদ মিদ্দের 2 ছেলে আজহার আর লালন। এতদিন তারা তৃণমূলের কর্মী ছিলেন। এই এলাকায় 1 বছর ধরে আব্বাস সিদ্দিকীর প্রভাব বেড়েছে। এবার বামফ্রন্ট সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন সাবির আহমেদ। তার সমর্থনে মিটিং মিছিলে যাচ্ছেন 2 ভাই। এরপরই বিবাদ শুরু হয়। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, আকাশবার্তা। বুথ এজেন্ট হওয়ার নিয়ম বদলে দিল নির্বাচন কমিশন। এবার থেকে বুথের বাইরের কোনো দলীয় কর্মী ভেতরে ঢুকে বুথ এজেন্ট হতে পারবেন। আজ উত্তরবঙ্গে যায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বুথ এজেন্টের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এবার থেকে বুথের বাইরের কর্মীকেও এজেন্ট হিসেবে রাখা যাবে। এতদিন বুথের ভোটাররাই দলের নির্বাচনী এজেন্ট হতো। কমিশন জানিয়েছে, যে কোনো দল এই সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এটা আসলে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার চেষ্টা। বাংলায় 1,01,000 বুথ তৈরি হয়েছে। এবার মাত্র 17,500 জন বুথ কর্মী এ পর্যন্ত বিজেপি তৈরি করেছে। আগের নিয়ম মেনেই মাত্র 17,500 জন কর্মীকে তারা বুথের ভেতরে রাখতে পারবেন। বহু বুথে এখনো কর্মী তৈরি করতে পারেনি। পাশের 2-3টে বুথ থেকে তাই এজেন্ট আনা হবে। আজই কমিশনের ফুল বেঞ্চ এলো বাংলায়। উত্তরবঙ্গে অবাধ নির্বাচনের জন্য বৈঠক করলেন তারা। অশান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। We have just come from Assam. We had a meeting there also. We are having a meeting in West Bengal also. We shall maybe having a meeting in Tamil Nadu also. কমিশন জানিয়েছে, উত্তরবঙ্গে অবাধ নির্বাচন করাই তাদের লক্ষ্য। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের সঙ্গে বাচ্চু সিংহ রায় রিপোর্ট, আকাশবার্তা। প্রার্থী তালিকা ঘোষণার পরও কংগ্রেস, তৃণমূল, বিজেপিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজও জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন কর্মীরা। কোথাও দলীয় অফিস ঘেরাও করে রাখা হয়।
প্রার্থী তালিকা প্রকাশের পরেও বিক্ষোভ অব্যাহত জেলায় জেলায়। এবার পূর্ব বর্ধমানের জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলি প্রার্থী হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন কাটোয়ার কংগ্রেস কর্মীরা। বহিরাগত নয়, ভূমিপুত্র রণজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করতে হবে বলে দাবি জানান তারা। টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে। কয়েকদিন ধরে টানা বিক্ষোভও চলছে, প্রার্থী বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং প্রদেশ কংগ্রেসের এই একতরফা সিদ্ধান্ত আমরা কোনো রকমভাবেই মেনে নিচ্ছি না, এবং সেই না মেনে নেবার কারণেই আপনাদের কাছে মাধ্যম দিয়ে আমরা সরাসরি জানাতে চাইছি যে আগামী নির্বাচনে তার হয়ে কাটোয়া বিধানসভার কোনো কংগ্রেস কর্মী, কোনো পদাধিকারী তার হয়ে ভোটে অংশগ্রহণ করবে না। হাতাহাতির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের গুসকরার বিজেপির কার্যালয়। বিজেপির গুসকরার নগর কমিটির সভাপতি পতিত পাবন হালদারের সঙ্গে আরেক বিজেপি নেতার কথোপকথনের অডিও ভাইরাল হতেই শুরু হয় উত্তেজনা। বিষয়টি জানাজানি হতেই নিজেদের মধ্যেই সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে জখম হয়েছেন বিজেপির যুব মোর্চার নেতা। পরিস্থিতি সামলাতে নামানো হয় পুলিশ। আকাশ বার্তা। চাকরির দাবিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এসএসসি উত্তীর্ণরা। নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের। চাকরির দাবিতে এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এসএসসি উত্তীর্ণরা। তাদের অভিযোগ, 2 বছর ধরে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে চাকরির, কিন্তু এখনো মেলেনি নিয়োগপত্র। কালীঘাটে রাস্তার উপর বসে পড়েন তারা। পরিস্থিতি সামলাতে নামানো হয় পুলিশ। জানা যাচ্ছিল নন্দীগ্রামে বিক্ষোভ দেখাবেন চাকরি প্রার্থীরা। 2-1 দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন নন্দীগ্রামে। সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল এসএসসির চাকরি প্রার্থীদের। আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখালেন। প্রাথমিকের চাকরি প্রার্থীরা নন্দীগ্রামে বিক্ষোভ দেখাতে পারেন বলেও জানা যাচ্ছে। আকাশ বার্তা। আলুর দাম না পেয়ে আত্মঘাতী হলেন পশ্চিম মেদিনীপুরের কৃষক। ভোটের আগে রাজ্যে কৃষক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাষ করেছিলেন কৃষক। আলুর দাম না পাওয়ায় আত্মঘাতী হলেন পশ্চিম মেদিনীপুরের কৃষক। এ রাজ্যে এই প্রথম মৃত্যু এ মরশুমে। চড়া সুদে ঋণ নিয়েছিলেন গোয়ালতোড়ের কৃষক গৌতম রাম। 10 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তিনি। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিলেও আলু ওঠার পর তা বিক্রি হচ্ছে সস্তায়। এখন জমি থেকে 3 থেকে 4 টাকা কিলো আলু বিক্রি করছেন কৃষকরা। সেই আলু বিক্রি করেও মহাজনের ঋণের টাকা শোধ করতে পারেননি। শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তিনি। চাষ করে যেভাবে মানুষকে জমি ডিজে নিয়েছিল, সেই জমিও টাকা তারা চাপ দিচ্ছে, প্লাস যার কাছে ঋণ নিয়েছিল ব্যক্তিগতভাবে সে চাপ দিচ্ছে, প্লাস যে লেবার খরচা আলুটা খোলার সে চাপ দিচ্ছে। এই চাপ সহ্য করতে না পারে একটা সৎ ছেলে এইভাবে আত্মহত্যা করতে বাধ্য হলো। পরিবারের দাবি, গত বছর আলুর দাম চড়া ছিল, কিন্তু এবছর দাম পাচ্ছেন না কৃষকরা। সহায়ক মূল্য থাকলে এভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হতো না তাকে। প্রতি বছরই দেখা যায় জমি থেকে সস্তায় আলু কিনে হিমঘরে রাখেন ব্যবসায়ীরা। কৃষক টাকা পান না। মরশুমের শেষ দিনে এই আলু বিক্রি হয় 30 থেকে 40 টাকায়। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, আকাশ বার্তা। এবার সংসদের ভিতরে ঢুকে উৎপন্ন ফসল বিক্রি করবেন তারা। হুমকি দিলেন কৃষক নেতা রাকেশ টিকাইতে। তিনি বলেন, মোদী অমিত শাহদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। সংসদ ঘেরাওয়ের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। এবার থেকে লোকসভায় ঢুকে উৎপন্ন ফসল বিক্রি করব বললেন রাকেশ টিকাইতে। তিনি বলেন, মোদী সংসদের ভিতরে মান্ডি খুলে দিন। কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না। এ পর্যন্ত কৃষক বিক্ষোভে অংশ নিয়ে 281 জন আত্মঘাতী হয়েছেন। এরপরেও সরকারের কোনো হেলদোল নেই। মোদীকে এবার শিক্ষা দিতে হবে। इन्होंने जाति में बांटा, धर्म में बांटा और किसान पटने वाला नहीं है। आप अपने ट्रैक्टर लेके जब आपको बता जा दिल्ली की तरफ को चलना पड़ेगा। তিনি বলেন, আরও একটা স্বাধীনতা সংগ্রামের প্রয়োজন। জয় শ্রীরাম বা আল্লাহু আকবর এসব উচ্চারণ করে কখনো দেশ বাঁচানো যাবে না। দেশ বাঁচাতে গেলে কৃষকদের রক্ষা করতে হবে। কেন্দ্রীয় সরকার আজ সংসদে রিপোর্ট প্রকাশ করে বলেছেন, কৃষক বিক্ষোভের জেরে টোল প্লাজা বন্ধ থাকায় 814 কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারের। পাঞ্জাব, হরিয়ানা আর রাজস্থানের মাত্র কয়েকটা টোল প্লাজা বন্ধ থাকায় এই ক্ষতি হয়েছে। আজ কৃষি আইন নিয়ে ফের উত্তপ্ত হলো সংসদ। এবার পুরোপুরি বন্ধ করা হয়েছে দিল্লি সীমানা। কর্ণাটকেও কৃষক বিক্ষোভ শুরু হয়েছে। আকাশ বার্তা। 45 বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। 1 এপ্রিল থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা মিলবে বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইঙ্গিত দিয়েছে, জেলা স্তরে লকডাউন হতে পারে, হোলি ও দোলের লাগাম টানা হতে পারে।
45 বছরের বেশি বয়স হলে এবার থেকে সবাই ভ্যাকসিন নিতে পারবেন ঘোষণা করল কেন্দ্র। নতুন নির্দেশিকায় বলা হয়েছে সরকারি হাসপাতাল থেকে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এতদিন 45 বছরের বেশি বয়স হলে চিকিৎসকের প্রেসক্রিপশন প্রয়োজন হতো, অন্য কোনো উপসর্গ আছে কিনা তা জানাতে হতো। এবার থেকে আর তার প্রয়োজন হবে না বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন বেসরকারি হাসপাতালে 200 টাকার টিকা মিলবে। 1 এপ্রিল থেকে সবাই টিকা নিতে পারবেন। ধাপে ধাপে সবার জন্য বিনামূল্যে টিকা দেওয়া হবে। 1st April, the vaccine will open for everybody above 45 years of age. So we request that all eligible people should immediately register from 1st April and get vaccinated. আজই সকালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কেন্দ্রের কাছে আর্জি জানিয়ে বলেন সবার জন্য টিকা ব্যবস্থা করা হোক, নতুবা ব্রিটেনের নতুন প্রজাতির যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে ফের মহামারী দেখা দেবে। এ পর্যন্ত ভারতে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের 81% ব্রিটেনের নতুন প্রজাতিতে সংক্রমিত। আজ কেন্দ্রীয় সরকার জানিয়েছে কোনো রাজ্যে নতুন করে আর লকডাউন হবে না। এবার থেকে জেলা, ব্লক, মহকুমা বা গ্রামে লকডাউন হবে। যে এলাকায় করোনা সংক্রমণ ছড়াচ্ছে সেখানে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনকি জেলাতেও লকডাউন হবে। আজ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে। আকাশবার্তা। পুজো দিয়ে ভোট প্রচারে বেরোলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও বেহালা পশ্চিমের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। বাম অধ্যুষিত ওয়ার্ডে আজ প্রচার চালালেন তিনি। প্রচার করলেন কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। বেহালা পশ্চিমের 4 বারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মহাসচিব, আর এইরকম হেভিওয়েট প্রার্থীর ভোট প্রচারে জনসমুদ্র হওয়ারই কথা হলো তাই। শ্বশুরের 7 নম্বর বাসস্ট্যান্ড থেকে প্রচার শুরু করেন পার্থ চট্টোপাধ্যায়। এই এলাকা কলকাতা পুরসভার 127 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, যা বাম দুর্গ নামে পরিচিত। এই ওয়ার্ডের বাম পুরপিতা নিহার ভক্তই এবার বেহালা পশ্চিমের সংযুক্ত মোর্চা প্রার্থী। আর সেই এলাকায় প্রচার শুরুর আগে জাগ্রত রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মানুষের সঙ্গে আছি, জনতার সঙ্গে মিশে থাকি, সারা বছর ধরে কাজ করি। বেহালার যে সামগ্রিক উন্নয়ন মানুষই চোখে দেখতে পাবেন, এর জন্য প্রচারের দরকার হয় না। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবার অতীন ঘোষ প্রথমবার বিধানসভা লড়াইতে নেমে চষে ফেলছেন এলাকা। কলকাতায় 10 বছর আমি যে কাজ করি, মানুষের কাছে আমার একটা পরিচয় আছে, মানুষ চেনেন আমাকে, মানুষ জানেন। ফলে যখনই বাড়ি বাড়ি তলায় যাচ্ছি, মানুষ বাড়ি থেকে স্বতঃস্ফূর্তভাবে তাদের সমর্থন প্রকাশ করছে। পার্থ চট্টোপাধ্যায় হন বা অতীন ঘোষ, প্রচারে একদিকে যেমন থাকছে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান, তেমনই থাকছে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রচার। আকাশবার্তা। পেট্রোল ডিজেলের দাম কমার ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। 2-1 দিনের মধ্যেই দাম কমতে পারে। বাংলা নির্বাচনের কথা ভেবে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। আন্তর্জাতিক স্তরে ব্যারেল প্রতি 10 ইউরো দাম কমেছে। 5 রাজ্যের নির্বাচনের আগে কমতে পারে পেট্রোপণ্যের দাম। আগামী কয়েকদিনের মধ্যেই কমতে পারে এই দাম। তবে কবে কমবে, কতটা দাম কমবে তা জানা যায়নি। কিন্তু শুধুই কি নির্বাচনের কারণে দাম কমাতে পারে কেন্দ্র? বিশেষজ্ঞদের মত, গত 10-12 দিন ধরে বিশ্ববাজারে দাম কমেছে পেট্রোল ডিজেলের। দাম পড়েছে প্রায় 10%। 2 সপ্তাহ আগে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম ছিল $70, সেই দাম কমে হয়েছে প্রায় ব্যারেল পিছু $64। কেন এই দাম কমলো? বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনার দ্বিতীয় ওয়েভ বিশ্বজুড়ে ফের ছড়িয়ে পড়ছে। ইউরোপ সহ এশিয়ার বহু দেশেই নতুন করে কিছু কিছু শহরে জারি হয়েছে লকডাউন। সে কারণেই তেলের চাহিদা কমেছে। চাহিদা কমার ফলেই দাম কমছে বিশ্ববাজারে। তাই দাম কমিয়ে ভোটের আগে খানিক সহানুভূতি আদায় করতে পারে কেন্দ্র, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এ শহরে আজ পেট্রোলের দাম লিটার পিছু 91 টাকা 35 পয়সা, ডিজেলের দাম 84 টাকা 35 পয়সা। টানা 24 দিন আটকে আছে এই মূল্যে। গত 10 মাসে পেট্রোল ডিজেল থেকে কেন্দ্রের আয় হয়েছে 2,94,000 কোটি টাকা। এই অবস্থায় নির্বাচনের আগে খানিক ছাড় দিয়ে ভোট ব্যাংক বাড়াতে চায় মোদী সরকার, তেমনটাই মনে করছে বিরোধীরা। আকাশবার্তা। প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের অফিসে মোহাম্মদ সেলিম। আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।